কখনো ভেবে দেখেছেন আপনি কি করবেন যখন ঘুম থেকে উঠে দেখবেন আপনার বিছানায় আপনার স্বামীর রক্তাক্ত লাশ পড়ে রয়েছে এবং পুলিশ আপনাকেই আপনার স্বামীর হত্যার জন্য দায়ী করছে? সমস্ত প্রমাণ আপনার বিপক্ষে, সেই অবস্থা থেকে বেঁচে ফেরা কি আপনার জন্য সম্ভব হবে? আজকের গল্প এমনই একটি বাস্তব ঘটনা নিয়ে, যেখানে 6 বছর বয়সী অ্যালিসা তার বাবার হত্যাকাণ্ড সমাধান করতে পুলিশকে সাহায্য করে এবং তার সৎমা মেলিসাকে তার বাবার হত্যার আরোপ থেকে রক্ষা করে। তিনি মেলিসা অক্সলে। এই ফুটেজটি রেকর্ড করার 5 ঘন্টা আগে মেলিসা তার স্বামী বেন এবং তার 6 বছর বয়সী সৎ মেয়ে অ্যালিসার সাথে একটি পারফেক্ট জীবন যাপন করছিলেন। এই দম্পতি 1 বছরেরও বেশি সময় ধরে বিবাহিত ছিলেন এবং মেলিসা তাদের বিয়ের দিনই বেনের মেয়েকে দত্তক নিয়েছিলেন। তিনি ছিলেন অ্যালিসার মা, যা তার কখনো ছিল না। কিন্তু 2008 সালের 21 ফেব্রুয়ারি পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ভোর রাত 3:30টার দিকে বেন অক্সলিকে মাথায় শটগানের ক্ষত নিয়ে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রী মেলিসা দাবি করেন যে তিনি তার পাশে ঘুমিয়েছিলেন কিন্তু কিছুই দেখেননি। তিনি রক্তাক্ত ছিলেন এবং শারীরিকভাবে অক্ষত ছিলেন। পুলিশের ধারণা সে তার স্বামীকে হত্যা করেছে, কিন্তু সমস্যা হলো মেলিসা ছিল নির্দোষ। বেন অক্সলে হত্যার পেছনের ষড়যন্ত্রটি একটি রহস্য থেকে যেত। যদি তার 6 বছর বয়সী মেয়ে সেদিন রাতে ঘুমিয়ে থাকত, সেই রাতে অ্যালিসা এমন কিছু দেখেছিল যা তার কখনো দেখা উচিত ছিল না এবং এটি তার সৎ মায়ের জীবন বাঁচাতে পারে। সময়টা 2004 সালের নেভাদার মিন্ডেন শহরে। 35 বছর বয়সী বেন অক্সলে কিছুটা তিক্ত বিবাহবিচ্ছেদের পরে তার জীবন পুনর্নির্মাণের চেষ্টা করছেন একজন সিঙ্গেল পিতা হিসেবে। তার মেয়ে অ্যালিসার অংশীদারিত্ব পাওয়ার পরে তিনি তার 3 বছর বয়সী মেয়েকে বড় করার জন্য তার সমস্ত হৃদয় ঢেলে দেন। একসাথে তারা অন্য কোনো পিতা এবং কন্যার মতো একটি বিশেষ বন্ধন তৈরি করে নেয়। তিনি অ্যালিসাকে সর্বত্র নিয়ে যান, এমনকি একটি ভ্যালেন্টাইন্স ডে ইভেন্টেও, যেখানে তরুণ বাবা এবং কন্যা ডান্স করেন তাদের প্রিয় গান বাটারফ্লাই কিসেস এ। 1 বছর পরে বেন আবার প্রেমের সন্ধান শুরু করে। তিনি মেলিসা নামে এক নারীর সাথে দেখা করেন এবং তাদের প্রথম কয়েকটি কথোপকথনে মনে হয় তাদের মধ্যে একটি স্পার্ক রয়েছে। অবশেষে তারা ব্যক্তিগতভাবে দেখা করার পরিকল্পনা করে এবং সিঙ্গেল বাবা অ্যালিসাকে তাদের প্রথম ডেট এ নিয়ে আসে, কারণ বেনের কাছে তার মেয়ের অ্যাপ্রুভালই সব থেকে বড় বিষয় ছিল। মেলিসা, যদিও তাদের প্রথম ডেট এ অ্যালিসার প্রত্যাখ্যানে বিস্মিত হয়েছিল, তবে মোটেও মন খারাপ করেনি। বরং সে প্রেমে পড়ে যায় এই উজ্জ্বল সন্তানের। তার শিশুসু লব ঈর্ষাকে অ্যাডোরেবল বলে মনে করে। বেন এবং মেলিসার প্রেম শুরু হওয়ার সাথে সাথে তারা 3 জন একটি নতুন পরিবার গঠন শুরু করে। এখন 2006 সালের 17 সেপ্টেম্বর। তরুণ দম্পতি ডেটিং শুরু করার প্রায় 1 বছর পরে এখন তারা বিয়ে করছে এবং অবশ্যই তারা এখন 4 বছর বয়সী অ্যালিসার জন্য একটি বিশেষ অনুষ্ঠান তৈরি করতে ভুলে না। বিয়ের সময় নববধূ মেলিসা ছোট্ট মেয়েটির দিকে ঝুঁকে বসে এবং আলতো করে তার হাতে মেলিসার প্রতিশ্রুতি খোদাই করা একটি ব্রেসলেট পরিয়ে দেয় যে তারা সর্বদা একে অপরকে ভালোবাসবে এবং পরিবার হিসাবে একে অপরের জন্য থাকবে। বিয়ের অল্প সময়ের মধ্যেই বেন এবং মেলিসাকে অ্যালিসার সম্পূর্ণ কাস্টডি দেয়া হয়। বেনের প্রাক্তন স্ত্রী ডনের সাথে আর বিভক্ত হেফাজতে থাকতে হয় না। এটি পুরো পরিবার, বেনের মেয়ে এবং মেলিসার কিশোর ভাই ক্রেগকে এক ছাদের নিচে একত্রিত করে। এই দিন থেকে অ্যালিসার একটি নতুন সৎমা হয়েছে, যার সাথে ভালোবাসার উপর নির্মিত সম্পর্ক এবং তাদের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। কিন্তু নতুন পরিবারের কোনো ধারণা ছিল না যে তাদের জীবন সবচেয়ে অকল্পনীয় মোড় নেবে। 2008 সালের 21 ফেব্রুয়ারি, বিয়ের 2 বছর পরে ভোর রাত 3:30টার দিকে নাভাদা পুলিশ স্টেশনে 911 নম্বরে কল আসে। 911-এর সাথে ফোনে ছিল মেলিসা অক্সলে। রক্তে মাখা স্বামীর পাশে বিছানায় থেকে জেগে ওঠার সময় তার কণ্ঠ কাঁপতে থাকে। জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখে অপারেটর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠায়। 6 বছরের অ্যালিসা আতঙ্কিত হয়ে পড়ে। সে তার সৎ মাকে অনুরোধ করে তাকে তার বাবার সাথে দেখা করতে দিতে, কিন্তু মেলিসা তা প্রত্যাখ্যান করে ছোট্ট মেয়েটিকে ধরে রাখে। হঠাৎ মেলিসা ঘরের বাইরে থেকে আওয়াজ শুনতে পান। কোনো অনুপ্রবেশকারী এখনও বাড়িতে থাকতে পারে। এই আশঙ্কায় তিনি জরুরিভাবে অফিসারদের আপডেট করেন। পুলিশ এসে সামনের দরজা খোলা দেখতে পায়। সতর্ক অবস্থায় তারা বাড়ির ভিতর প্রবেশ করে দেখে ধুকধুকে অন্ধকার, বাড়ির সমস্ত লাইট বন্ধ করা এবং তারা ভয়ঙ্কর নীরবতা ছাড়া কিছুই শুনতে পায় না। পুলিশ নিঃশব্দে বাড়ির ভেতর দিয়ে প্রথম বেডরুমের দিকে রওনা দেয়। সেখানে ভিতরে উকি মেরে তারা দেখতে পায় যে একটি অন্ধকার প্রতিমা বিছানায় শুয়ে আছে, কম্বল দিয়ে ঢাকা, নড়াচড়া করছে না। হঠাৎ কম্বলের নিচ থেকে বেরিয়ে আসে এক যুবক। তাকে দেখে মনে হয় গভীর ঘুম থেকে জেগে উঠছে। আতঙ্কিত হয়ে তিনি শূন্যে হাত তুলেছিলেন। তিনি পুলিশকে বলেছিলেন তারা যার দিকে বন্দুক তাক করেছে তার নাম ক্রেগ, 17 বছর বয়সী মেলিসার ছোট ভাই, যে সেই সময় পরিবারের সঙ্গে থাকতেন। মেলিসা হলওয়েতে দাঁড়িয়েছিল, এক হাতে একটি ফোন এবং অন্য হাতে তার সৎ মেয়ে।
পুলিশ দ্রুত বাড়ির বাকি অংশটি খালি করে দেয়। মাস্টার বেডরুমে বেন অক্সলির লাশ ছাড়া আর কাউকে খুঁজে পায় না। ভাঙার কোনো চিহ্ন নেই, ভাঙা জানালা নেই, জোর করে ভিতরে ঢোকার কোনো চিহ্ন নেই। তদন্তকারীদের কাছে মনে হচ্ছে খুনি অপরিচিত কেউ না, হতে পারে সেখানে বসবাসকারী কেউ ছিল, মেলিসা বা তার সেই কিশোর ভাই ক্রেগ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয় এবং ছোট্ট অ্যালিসা তখন তার সৎ মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। সে নিরাপদে আছে কিনা তা নিশ্চিত করার জন্য সবাই যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু মাত্র 6 বছর বয়সে সে বুঝতে পারছে না আসলে কি ঘটছে। সে এখনো বুঝতে পারেনি যে সে আর কখনো তার প্রিয় বাবা, তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে দেখতে পারবে না। বেনের হত্যার জন্য কে দায়ী তা জানার চেষ্টায় ক্রেগের উপর সন্দেহ আরও শক্ত হয় যখন পুলিশ তার নাইটস্ট্যান্ডে 2টি শটগানের শেল খুঁজে পায়। গোলাবারুদটি ছিল তার পরিবারে একমাত্র তিনিই বন্দুকের প্রতি আগ্রহী। তবে তার নাইটস্ট্যান্ডে 2টি শটগানের শেল দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ক্রেগ দাবি করেছেন যে পুলিশ না আসা পর্যন্ত তিনি ঘুমাচ্ছিলেন। তদন্তকারীরা ক্রেগের গল্প শুনে আশ্বস্ত হতে পারছেন না, কিন্তু যখন পরীক্ষার ফলাফল আসে তখন তারা নীরব হয়ে যায়। ক্রেগের হাতে বারুদের অবশিষ্টাংশ নেই, তিনি যে অস্ত্র চালিয়েছেন তার কোনো প্রমাণ নেই। তার দাবি হত্যাকাণ্ডের সময় তিনি তার কক্ষে ঘুমিয়েছিলেন। তখন মেলিসা দ্রুতই তাদের প্রধান সাসপেক্ট হয়ে ওঠে। তিনি জোর দিয়ে বলছিলেন যে তিনি তার স্বামীর মৃত্যুর বিষয়ে কিছুই জানেন না, তবে গোয়েন্দারা তাকে বিশ্বাস করেন না। তাদের কথা ছিল, কি করে মেলিসা তার স্বামীর ঠিক পাশেই ঘুমিয়েছিল অথচ কিছুই খেয়াল করেনি। তাদের কাছে তখন মেলিসাই একমাত্র লিড ছিল, কিন্তু এই মুহূর্তে তাদের কাছে কোনো প্রমাণ নেই, কোনো শক্ত প্রমাণ নেই যে তারা মেলিসা বা অন্য কাউকে এই বিষয়ে গ্রেপ্তার করবে। কিন্তু গোয়েন্দারা যা জানত না তা হল হত্যাকাণ্ডের সময় পাশের রুমের ছোট্ট মেয়েটি, যার তখন ঘুমানো উচিত ছিল, কিন্তু সে সেদিন তখনও জেগেছিল। আসলে বাড়িতে একমাত্র অ্যালিসাই ছিল যে সেই রাতে এমন কিছু দেখেছিল যা এই কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই মুহূর্তে তদন্তটি এক প্রকার থেমে যায়, কারণ তাদের কাছে ক্রেগকে অপরাধের দৃশ্যে রাখার কোনো শারীরিক প্রমাণ নেই বা মেলিসা তার স্বামীকে হত্যা করেছে এমন কোনো প্রমাণও নেই, এবং পুলিশ উভয় সন্দেহভাজনকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। যাই হোক, পুলিশ তখন বেনের রেখে যাওয়া একটি $4 লক্ষ এর জীবন বীমা পলিসির সন্ধান পায়, যার সম্পূর্ণ অংশ মেলিসা পাবে যদি বেন মারা যায়। যদিও মেলিসা এই পলিসি সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন, কিন্তু বেনের পরিবার অনুভব করে এটি সম্ভব হতে পারে যে মেলিসা এই বড় অর্থ আত্মসাৎ করার জন্য তার স্বামীকে হত্যা করেছে। গুজব ছড়িয়ে পড়ার সাথে সাথে এখন পুরো শহর এই সদ্য বিধবা মহিলাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এবং কিভাবে তিনি হত্যার অভিযোগ থেকে রক্ষা পেয়েছিলেন সে সম্পর্কে তাদের নিজস্ব থিওরিজ রয়েছে। তদন্ত চলাকালীন ছোট্ট মেয়েটিকে রক্ষা করার জন্য একজন বিচারক অ্যালিসাকে তার জন্মদাত্রী মা বেনের প্রাক্তন স্ত্রীর কাছে ফেরত পাঠান। অ্যালিসা এমন একটি পরিবারে পৌঁছে যায় যাদের সম্পর্কে সে খুব কমই জানে। এখন সে তার জন্মদাত্রী মা ডনের নতুন প্রেমিক জেমস এবং তার অন্যান্য বাচ্চাদের সাথে বসবাস করছে। তবে তার জন্মদাত্রী মায়ের কাছে ফিরে আসা সত্ত্বেও ছোট্ট মেয়েটি তার সৎ মা মেলিসাকে খুব মিস করে। 6 বছর বয়সী মেলিসা তার বাবাকে হারানোর অভাবনীয় দুঃখ এবং সেই দুঃখকে মোকাবিলা করার চেষ্টা করছে। এমন একজন মানুষ যে সর্বদা তার জন্য ছিল, এমন কেউ যে তার যত্ন নিয়েছিল, তাকে সমর্থন করেছিল এবং তার জন্য সবকিছু ত্যাগ করেছিল। অ্যালিসা চায় সবকিছু আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাক, তার বাবা এবং সৎ মায়ের সাথে। কিন্তু তার নতুন বাড়িতে মেলিসা থেকে পৃথক হয়ে ছোট্ট মেয়েটি তার সৎ মায়ের দিকে ছুড়ে দেওয়া সমস্ত বাজে গুজব এবং অভিযোগের মুখোমুখি হয়। তার চারপাশের সবাই তার বাবার হত্যাকারীর কথা বলছে এবং তারা সবাই মেলিসার দিকে আঙুল তুলছিল, বিশেষ করে তার মা ডন। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে 6 বছর বয়সী অ্যালিসাই একমাত্র ব্যক্তি যিনি মেলিসার নির্দোষতায় বিশ্বাস করেন, যদিও তাদের পৃথক রাখা হচ্ছিল। অন্যরা যাই বলুক না কেন, অ্যালিসা নিজে বিশ্বাস করেন তিনি যে ভালোবাসা অনুভব করেছিলেন এবং তার বাবা ও সৎ মায়ের সাথে যে সুখী সময় কাটিয়েছিলেন তা সত্য ছিল। তিনি গোয়েন্দাদের যে তথ্য দিতে পারতেন তা এখনো পর্যন্ত কেউ বুঝতে পারেনি। একটা জিনিস যা তদন্তকারীরা আশা করেননি তা হল বেনের 6 বছরের মেয়ে অ্যালিসাও একজন সাক্ষী হতে পারত। অ্যালিসা তদন্তকারীদের জানান তিনি সামনের দরজায় কিছু শব্দ শুনতে পান এবং বাইরে তাকিয়ে দেখেন কেউ একজন ভেতরে ঢুকছে। অফিসাররা যখন তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি জানে কিনা তারা কে ছিল, তিনি বলেছিলেন যে তিনি কেবল একজন ব্যক্তি হিসাবে এটি চিনতে পেরেছিলেন যে তার দিকে তাকিয়েছিল। এই প্রথম তদন্তকারীরা এইভাবেও ভেবেছিলেন যে অন্য কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে।
অ্যালিসার সাক্ষ্য মেলিসা সম্পর্কে গোয়েন্দাদের থিওরিগুলোর উপর একটি বোমাশেল ফেলে দেয় এবং তারা বেনের সাথে দ্বন্দ্ব হতে পারে এমন প্রত্যেকের নাম বের করতে শুরু করে। তবে তারা যা বুঝতে পারেনি তা হল সত্যিকারের হত্যাকারী আসলে তাদের নাকের নিচে ছিল। বেনের মৃত্যুর পর ডন অবশেষে তার মেয়েকে তার প্রাক্তন স্বামীর কাছ থেকে ফিরে পেয়েছে, এমন কিছু যা তিনি বেশ কয়েক বছর ধরে বিবাহবিচ্ছেদের পর থেকেই সর্বদা চেয়েছিলেন। অবশেষে ছোট্ট অ্যালিসার সাথে নতুন জীবন শুরু করার সময় এসেছে। সেই ভাবনায় ডন বুঝতে পারেনি যে গোয়েন্দারা সক্রিয়ভাবে তার বিরুদ্ধে তদন্ত শুরু করছে এবং শীঘ্রই তারা আবিষ্কার করে যে ডন এমন মা নয় যা প্রতিটি মেয়ে আশা করে। আসলে ডনের তার মেয়ের ভরণপোষণ না দেওয়ার অবহেলার ইতিহাস রয়েছে। গোয়েন্দারা তার মাদকাসক্তির জন্য কারাগারের ভিতরে এবং বাইরে ডনের দীর্ঘ ইতিহাস উন্মোচন করতে শুরু করে, যা বিবাহবিচ্ছেদের প্রথম অবস্থায় বেনের কাছে অ্যালিসার হেফাজত হারানোর সঠিক কারণ হিসাবে দেখা যায়। অ্যালিসা তার বাবা এবং সৎ মায়ের সাথে যে সুখী পারিবারিক পরিবেশে ছিল, তার বিপরীতে তাকে এখন তার মায়ের ড্রাগ এবং অ্যালকোহলের আসক্তি, ছোটখাটো অপরাধ এবং সকল বিষয়ে অবহেলার মোকাবেলা করতে হবে। তদন্তকারীরা এখন ডনকে একটি সাক্ষাৎকারের জন্য নিয়ে আসে, বেনের হত্যার সাথে তার কোনো সংযোগ ছিল কিনা তা জানার চেষ্টা করে এবং হত্যার রাতে সে কোথায় ছিল তা জানার চেষ্টা করে। ডন তদন্তকারীদের বলে যে জেমস ম্যাকলিন তার নতুন বন্ধু, যার সাথে তিনি সেই রাতে ছিলেন। অফিসাররা শীঘ্রই জানতে পারে যে জেমসের কারাগারের ভিতরে থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সম্প্রতি কিছু সময়ের জন্য সে ডনের সাথে বসবাস করছে। বেনের হত্যার রাতে জেমস দাবি করেন যে তিনি বাড়িতে ডনের সাথে একটি সিনেমা দেখছিলেন। যদিও এটি নিখুঁত গল্পের মতো শোনাচ্ছে, কিন্তু কিছু একটা গোয়েন্দাদের ভালো লাগে না, তাই এখন তারা জেমসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনে। গোয়েন্দাদের সামনে ছোট্ট একটি কক্ষে বসে আছেন তিনি। প্রশ্নগুলো যেই জিনিসকে ঘিরে ঘুরপাক খাচ্ছে তা হল বেন অক্সলে হত্যার সাথে তার সম্ভাব্য সংযোগ। দোষী প্রমাণ করার জন্য তাদের কাছে কোনো ফিজিক্যাল প্রমাণ নেই এবং তারা উভয়েই কোনোভাবে জড়িত থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করে। কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে, আর জেমস বা ডন যদি বেন অক্সলির হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, তাহলে 6 বছরের অ্যালিসা বিশাল বিপদে রয়েছে। মেলিসা মরিয়া হয়ে তার সৎ মেয়ের সাথে পুনরায় মিলিত হওয়ার আশা করছেন, তবে আইনত পুলিশের হাত বাঁধা এবং ডন বা জেমসের বিরুদ্ধে শক্ত প্রমাণ না থাকলে তাদের জন্য মেয়েটিকে তাদের কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। অ্যালিসা তার জন্মদাত্রী মায়ের হেফাজতে রয়েছে। অন্য কোনো বিকল্প না থাকায় পুলিশ সত্য উদ্ঘাটনের জন্য তাদের সমস্ত প্রচেষ্টা শুরু করে। তাদের প্রমাণ দরকার, বড় কিছু যার মাধ্যমে তারা আগাতে পারবে। তখনই তারা তাদের পরবর্তী পদক্ষেপ নজরদারির দিকে ঝুঁকে পড়ে। তবে জেমস হত্যার রাতে তার এবং ডনের অবস্থান সম্পর্কে মিথ্যা বলেছিলেন, যা নজরদারি ফুটেজ থেকে পুলিশ জানতে পারে। তবুও কাউকে গ্রেপ্তার করার জন্য এখনও পর্যাপ্ত প্রমাণ নেই। অন্যান্য সমস্ত প্রমাণ মেলিসার দিকে পরিচালিত করে, যিনি কেবল একটি জিনিস চান, তার সৎ মেয়ের কাছে ফিরে আসতে। পুলিশের পরবর্তী চাল কি হবে তা নিশ্চিত নয়। ঠিক এমন সময় একটি নতুন টুইস্টের আগমন হয়, যা কেউ আসতে দেখেনি। তদন্তে একটি নতুন কণ্ঠস্বর উত্থিত হয়, এমন একটি কণ্ঠস্বর যা অন্য যে কোনো কণ্ঠের চেয়ে গভীর প্রভাব ফেলে যায়। ডনের নিজের কিশোর ছেলে এবং অ্যালিসার সৎ ভাই ডেভিন। সে থানায় ঢোকে, তার মুখ ভারী হয়েছিল, যা সে প্রকাশ করতে চলেছে তার ভারে। ডেভিন বলেছিল যে তার কিছু স্বীকার করা দরকার, এমন কিছু গুরুত্বপূর্ণ যা তিনি বেনের হত্যার আগের রাতে তার মায়ের বাড়িতে দেখেছিলেন। ডেভিন তদন্তকারীদের সেই রাতে ডনের বকাবকির কথা বলে। তিনি বেনকে তার জীবন নষ্ট করার জন্য, তাকে চাইল্ড সাপোর্ট এর অর্থ প্রদানের জন্য ঘৃণা করতেন এবং অ্যালিসাকে তার কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য ডন বেনকে দোষারোপ করেছিলেন। হঠাৎ ডনের জন্য সকল দরজা বন্ধ হয়ে যায়। এমনকি তার প্রেমিক জেমসও তার বিরুদ্ধে চলে যায়। শীতল বিবরণ নিয়ে এগিয়ে আসে তার মিথ্যা উদ্দেশ্য এবং কিভাবে ডন বেনের হত্যার পিছনে আসল মাস্টারমাইন্ড ছিল সে সম্পর্কে। বেনকে হত্যা করে ডন নিজেকে $200 মাসিক চাইল্ড সাপোর্ট এর অর্থ প্রদান থেকে মুক্তি দেবে এবং অ্যালিসার হেফাজত অর্জন করবে। ডেভিন আর জেমসের সাক্ষ্যের ফলে ডনের গল্পে যে ফাটল ছিল সেগুলো জুবে যেতে শুরু করে। ডন কিভাবে তাকে এতক্ষণ বোকা বানাচ্ছিল তা মেনে নিয়ে জেমস হত্যাকাণ্ডের রাতে ঠিক কী ঘটেছিল তা বর্ণনা করে। জেমস বলেছিলেন যে তিনি এবং ডন উভয়ই 21 ফেব্রুয়ারি 2008 রাতে অক্সলির বাড়িতে ছিলেন। অ্যালিসার ঘরে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর অন্ধকার প্রতিমাটি ছিল তার নিজের মা ডন। এই মুহূর্তে জেমস প্রস্তুত ছিল 2টি শেল লোড করা ভারী শটগান নিয়ে মাস্টার বেডরুমে দাঁড়িয়ে।
বাইরে ডন গাড়ি স্টার্ট দেওয়ার জন্য ছুটে যায়, ইঞ্জিন স্টার্ট করে, দ্রুত পালানোর জন্য প্রস্তুত। আস্তে আস্তে সে শটগানটা উঁচু করে বেনের দিকে তাক করে। এরপরে তিনি তার দ্বিতীয় শিকার মেলিসার দিকে বন্দুক তাক করেছিলেন। তার আঙুলটি ট্রিগারের উপর ঘুরছিল, আরেকটি জীবন শেষ করার জন্য প্রস্তুত। কিন্তু তারপরে জেমসের মধ্যে কিছু পরিবর্তন হয়েছিল, যেন দ্বিধার একটি ঢেউ বয়ে গেল তার উপর। গুলি না চালিয়ে, অস্ত্র নামিয়ে ঘুরে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল তিনি। কয়েক মুহূর্ত পরে তার পায়ের শব্দ ম্লান হয়ে গেল যখন তিনি গাড়ির দিকে ছুটে গেলেন, মেলিসা এবং 6 বছর বয়সী শিশুটিকে জীবিত রেখে। জেমসের স্বীকারোক্তিতে ডনকে নিয়ে তাদের সবচেয়ে খারাপ ভয় নিশ্চিত হয়। অফিসাররা আতঙ্কিত হয় এটা ভেবে যে অ্যালিসা এই সম্পূর্ণ সময় তার বাবার খুনির হেফাজতে ছিল, কিন্তু 6 বছরের মেয়েটির আনুগত্য একটুও টলেনি। তিনি জানতেন যে মেলিসা সম্পূর্ণ নির্দোষ, এবং যখন অন্য কেউ তাকে বিশ্বাস করে না তখনও সে মেলিসার উপর বিশ্বাসী ছিল। তিনি সেই রাতে যে ছায়ামূর্তিটি দেখেছিলেন তা সম্পর্কে পুলিশকে বলেছেন, যিনি তার বাবার মৃত্যুর পিছনে মাস্টারমাইন্ড হিসাবে প্রমাণিত হয়েছিল, সেটি তার নিজের আপন মা ছাড়া আর কেউ নয়। ডন এবং জেমসকে হেফাজতে নেওয়ার পরে অ্যালিসা অবশেষে তার প্রিয় সৎ মায়ের সাথে পুনরায় মিলিত হয়। পুরো তদন্ত জুড়ে মেলিসা তার সৎ মেয়ের জন্য লড়াই করেছিল, এবং সে বরাবর একই জিনিস করে আসছিল। মেলিসা যখন তাদের পারিবারিক বাড়ির দরজা দিয়ে আবার একবার প্রবেশ করে, তখন তার মধ্যে আনন্দ এবং সুখ বিরাজ করে। তবে একই সময়ে একসাথে ফিরে আসার অর্থ এই জুটিকে অবশ্যই তাদের স্বামী এবং পিতাকে হারানোর বিশাল বেদনা, এবং কিভাবে একটি নতুন পরিবার হিসাবে এগিয়ে যেতে হবে তা মেনে নিতে হবে। 4 বছর পরে 2012 সালের 31 জানুয়ারি, সৎ মা ও মেয়ে অবশেষে বেনের হত্যাকারী জেমস ও ডনের বিরুদ্ধে বিচারের জন্য নিজেদের প্রস্তুত করে। অ্যালিসা এখন 10 বছর বয়সী, আদালত কক্ষে বসে বিচার প্রক্রিয়া দেখছে। তার বাবার মৃত্যুর 4 বছরে সে যে ক্ষত বহন করে তা গভীর, এবং তার নিরাময়ের পথ দীর্ঘ হবে। তবে এই মুহূর্তে অ্যালিসা জানে যে তাকে শক্তিশালী হতে হবে, এবং সৌভাগ্যক্রমে তার একটি দুর্দান্ত রোল মডেল ছিল তার সৎ মা মেলিসা। সেই দুর্ভাগ্যজনক রাতে ট্রিগার টেনেছিলেন এমন লোকটির মুখোমুখি হয়ে দাঁড়ান তারা দুইজন। মেলিসা জেমসের বিরুদ্ধে সাক্ষ্য দেন, যিনি তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার জন্য দায়ী। অ্যালিসার সৎ ভাই এবং ডনের ছেলে ডেভিনও এই হত্যাকাণ্ডে তার মায়ের জড়িত থাকার বিষয়ে তার বক্তব্য পুনর্ব্যক্ত করার জন্য অবস্থান নিয়েছে। প্রাথমিক গ্রেপ্তারের 4 বছরে ডেভিন তার মায়ের বাড়ি ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, এবং এখন সাহসের সাথে তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। আদালতকে তার মায়ের অবহেলা এবং আসক্তির কারণে সে এবং তার ভাইবোনরা যে ভয়াবহ পরিবেশে বেড়ে উঠেছে সে সম্পর্কে বলেছে। ডনের থেকে অ্যালিসার প্যারেন্টাল অধিকার সম্পূর্ণরূপে সরকারিভাবে সমাপ্ত করা হয়, এবং প্যারোল লঙ্ঘন, ডোমেস্টিক অ্যাবিউজ সহ অসংখ্য অপরাধের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে কারাগারে রাখা হয়েছে। যাই হোক, মূলত জেমস ট্রিগার টেনেছিলেন এমন শক্ত প্রমাণের সাথে। ডনের বিরুদ্ধে প্রমাণগুলি এখন মূলত কেবল চক্রান্ত এবং ম্যানিপুলেশনের মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং মামলাটি পরিস্থিতিগত হয়ে যায়। ডন জেমসের বিরুদ্ধে তার সাক্ষ্যের বিনিময়ে হত্যার অভিযোগ থেকে রেহাই পেতে সক্ষম হয়, শেষ পর্যন্ত তাদের অনুমোদিত প্রাথমিক পরিকল্পনার সাথে বিশ্বাসঘাতকতা করে। জেমস ফার্স্ট ডিগ্রি হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়, এবং প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়। অবশেষে বেন অক্সলির ন্যায় বিচার হয়েছে। তবে তারপরে জেমসকে যখন চিরতরে কারাগারে বন্দী করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অ্যালিসা একটি আশ্চর্যজনক এবং অসাধারণ অনুরোধ নিয়ে কথা বলে। সে তার বাবার হত্যাকারীর সাথে আলাদা কথা বলতে চায়। অ্যালিসা মাত্র 10 বছর বয়সে বাবা হারানোর বেদনা, অশ্রু, দুঃখ ও বেদনা থাকা সত্ত্বেও বাবার হত্যাকারীকে ক্ষমা করার অসাধারণ সাহস পেলেন। তিনি যা সহ্য করেছিলেন তারপরেও তার মধ্যে দয়া এবং ভালোবাসা ছিল দেওয়ার মতো। এটি তাকে নিরাময়ের যাত্রা শুরু করতে সাহায্য করে, এবং তিনি যে ট্র্যাজেডির অভিজ্ঞতা অর্জন করেছিলেন তার সাথে মানিয়ে নিতে শুরু করেছিলেন। তার সৎ মা মেলিসার দিকনির্দেশ নেয়, এবং ভালোবাসায় এই জুটি সত্যিকারের মা এবং কন্যা হিসাবে একসাথে তাদের নিজস্ব অসম্ভব পরিবার তৈরি করেছিল। এমনকি তাদের নতুন পরিবারে ডনের আরেক সন্তান এবং অ্যালিসার অর্ধবোন ব্র্যান্ডি অন্তর্ভুক্ত হয়েছিল, যিনি ডনের দোষী সাব্যস্ত হওয়ার পরে মাতৃহীন হয়ে পড়েছিলেন। যদিও ব্র্যান্ডির সাথে তার নিজের কোনো সংযোগ ছিল না, মেলিসা নিজের এবং তার সৎ মেয়ের জন্য একটি নতুন পথ প্রশস্ত করার প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যান্ডিকে স্বাগত জানান, যেমনটা সে অ্যালিসার জন্য করেছিল। প্রেমময় মা এবং নিরাপদ পরিবার হয়ে ওঠে, যা উভয় মেয়ের প্রয়োজন ছিল। মেলিসা এবং তার 2 নতুন কন্যা তাদের মিশ্র পারিবারিক জীবনের সাথে সামঞ্জস্য করার সাথে সাথে তারা 21 ফেব্রুয়ারি 2008-এর ঘটনাগুলি পেরিয়ে যাওয়ার উপায় খুঁজে পান। এই জুটি বেনের স্মৃতি লালন করে এবং জানে যে তাদের 3 জন যে সুখ এবং সংযোগ অনুভব করেছিল তা চিরকাল বেঁচে থাকবে। তার বিয়ের দিন মেলিসা, বেন এবং অ্যালিসার সাথে তার বাকি জীবন থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সে তার শেষ সময় পর্যন্ত পালন করবে।
আমরা যে ভালোবাসা বেছে নিই তাই হলো সেই ভালোবাসা যা আমাদের সাথে চিরকাল স্থায়ী হয়।